পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে ভারত। এর জন্য নয়াদিল্লিকে ফল ভোগ করতে হবে। আগুনে ঘি ঢেলে যেন নিজ দেশকে এই বিপদে ফেলেছে ভারত। সে যে ভারতের বিপক্ষে আফগানরাও প্রস্তুত, দিল্লির আকাশে অন্ধকার। ভারত যদি যুদ্ধ করে ভারত শেষ হয়ে যাবে, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। বাড়াবাড়ি করলে পাকিস্তান গরু খাওয়া জাতি, মেরে দেবে পরমাণু বোমা একটা। বলেছেন, পরিস্থিতি যদি আরো উত্তপ্ত হয় তাহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাস্তব এবং অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে। গতকাল প্রথম দফা ভারত পাকিস্তানের কিছু সংঘর্ষ হয়েছে, খুব বাড়াবাড়ি না। ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটা স্ট্যাটাস দিয়েছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে সবাইকে শূন্য সহনশীলতা দেখাতে হবে। ভারত পাকিস্তানের ভয়াবহ তথ্য আজকের গুরুত্বপূর্ণ নিউজে দেখতে পারবেন। প্রিয় দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে দেখবেন। প্রিয় দর্শক, এখন কিন্তু ভারত পাকিস্তানের নিউজটা সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, তাই আমরা সর্বপ্রথম প্রতিবেদন দেখব পাকিস্তান ভারতের যুদ্ধের কি পরিণতি হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা দেরি না করে চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকি। যুদ্ধ করে ভারত শেষ হয়ে যাবে, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই যুদ্ধ থেকে ভারত ছুটতে পারবে না, আর পাকিস্তান তারা ছাড়বে না, চীনও ছাড়বে না। যুদ্ধ হতে পারলে ভারতের বেকায়দায় পড়ে যাবে। ভারত তার দেখেন, পাকিস্তান ভারত যুদ্ধ না, কিন্তু সীমান্তে চীন আছে, বিশাল লাদাখ এবং অরুণাচল। এই বাহিনী কি যুদ্ধ করতে পারবে ইন্ডিয়া? ওই বাহিনী রেখে তারপরে আপনার মনে করেন ওর যে 7 সিস্টারের সমস্যা, ওর খালিস্তানের সমস্যা, ও তো শান্তিতে শ্রীনগরে ঘুমাইতে পারে না। কাশ্মীরে কি ভারতীয় আর্মি শান্তিতে ঘুমাইতে পারে না, কারণ ওই ইন্টারনাল সমস্যা। তা যুদ্ধ করবে কি? এয়ার স্ট্রাইক করতে পারে। পাকিস্তানের শক্তিশালী কম না, বাড়াবাড়ি করলে পাকিস্তান গরু খাওয়া জাতি, মেরে দেবে পরমাণু বোমা একটা, বিপদে পড়ে দেবে। আর আমাদের কথা বলেন, আমরা এক জাতির দেশ, 1% হয়তো আমাদের সংখ্যালঘু জাতি আছে, এটা আমাদের গর্বের জাতি, আমরা অলংকার মনে করি। এবং আমাদের সাথেও একজন আছেন যে বীর বিক্রম মার্মা, সুতরাং আমরা তাকে ওন করি, তাদেরকে সম্মান দিই, আমরা একসাথে আছি, কোনো পার্থক্য নাই। আমরা যেই অবস্থানে আছি পৃথিবীর মধ্যে বলতে সেরা জাতি হইতে পারি, খালি নেতৃত্ব দরকার আমাদের। ভারতের হেরম নাই আমাদের কিছু করার, কোনোদিন সম্ভব না। ডক্টর ইউনূস থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ওনার দর্শন, ওনার মেধা দিয়ে আমরা আগায় যাব। বাট ওনার উচিত তৃণমূলের লোকদেরকে সাথে রাখা। ভারত এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত না। যুদ্ধের জন্য তো সবসময় প্রস্তুত থাকার কথা সেনাবাহিনী, সব দেশের সেনাবাহিনী যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। কত হলো যুদ্ধ প্রস্তুত করে কেন হয়েছে? তার রাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য। অখণ্ড ভারত যদি যুদ্ধ করে ভারত শেষ হয়ে যাবে, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই যুদ্ধ থেকে ভারত ছুটতে পারবে না, আর পাকিস্তান তারা ছাড়বে না, চীনও ছাড়বে না। আর ওই যে স্বাধীনতাকামী, তাদেরকে সম্মান করে তারাও ছাড়বে না, এই সুযোগ মিস করবে না। এটা যে কত নত জানু, ক্যামেরা ছাড়ালে বলতাম ওদের সেনাবাহিনীর কি অবস্থা। আপনি মনে করেন ওই পাঞ্জাবের শিখ আমার এখানে কি যুদ্ধ করবে? এটা কি 71 যে কাদের সেদিকে নিয়ে আসেন আমার সাথে, গরু খাওয়াতে না পারলে পাটা খাওয়াবো? ওটা হবে না তো, আমরা তো পাটা খাওয়াবো না। আমরা বড়ইবারের মতো ভুল জায়গায় ধরাই দেয়া সীমান্তে বড়ই মারা গেছিল না বিএসএফ, ওই কাজ করব। নতুন প্রজন্মের উদ্দেশ্যে ওই যে বড়ইবাড়ির, আমি নতুন প্রজন্মের জন্য বলবো, বড়ইবাড়ির যুদ্ধ থেকে চেতনা শিক্ষে নেই। বড়ইবাড়ির ঘটনা হলো একটা সীমান্তের ঘটনা, যে সীমান্তের ঘটনায় পাদুয়া ঘটনার পরে একটা প্রতিশোধমূলক ঘটনার জন্য বিএসএফ আসে। ওখানে এসে মাঝরাতে এসে এলাকার লোকজনকে দেখে, বাইরে একজন লোক প্রাকৃতিক কারণে ব্যস্ত নামছে বিএসএফ, তো জিজ্ঞেস করলো ক্যাম্প কোন দিকে, সেটা ভুল রাস্তা দেখাই যায়। আর এই লোকটা ভুল রাস্তা দেখা যায়, সরাসরি ক্যাম্পে যায় রিপোর্ট করে, স্যার ওঠেন। ওরা তখন টাচ খেলতেছিল, তখন তারা সীমান্তে পজিশন নেয়। কারণ ওই লোকও ছিল সাথে, কত না আমার তো কায়দা নেই, আর বিএসএফ তো আইটিবার টের পাবে। তারপরে কিন্তু মারামারি। বাংলা একটা কথা আছে, ইট মারলে পাটকেল খেতে হয়, তবে কার ইট কার পাটকেল সেটা নিয়ে প্রশ্ন। যেই ঘটনার জের ধরে
কাশ্মীরের পেহেলগ্রামে যে ঘটনার জের ধরে আমরা আজকে সারাদিন যাবৎ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রাথমিক পটভূমি দেখলাম। সেখানে আমি আগের ভিডিওতে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি, পরিসংখ্যান কার কি ক্ষতি হলো। তবে এখানে অপূরণীয় ক্ষতি হয়েছে পাকিস্তানের, কারণ 26 জন মানুষের প্রাণ গেছে। আর এতে পাকিস্তানের জনগণের মধ্যে এই বিষয়টা কোনোভাবেই তারা হজম করতে পারতেছে না। তারা চাচ্ছে তাদের দেশ এই যে এত বড় বড় কথা বলে, সো এটা প্রমাণ করেন ভারত কিন্তু মোদীর সরকার বিশ্বাস করেন এই আক্রমণটা যেভাবে হয়েছে, যেই সিস্টেমে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে বৈশ্বিক সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয়েছে, তো মসজিদ কি সন্ত্রাসীদের আস্তানা, এরা তো এগুলোই করছে। এটা কেন করছে মোদী? নিজের মান সম্মান বাঁচানোর জন্য জনগণের কাছে। এখন পাকিস্তান এই মুহূর্তে আছে ওই বাটে কেন, যে হ্যাঁ ভারত তো ঠিকই মাইরা দিল, আমাদের দেশ তো বললো যে রক্তের গঙ্গা বহাই দিবে সিন্ধু নদী দিয়া, পাকিস্তানের হাত দিলে এই করবে সেই করবে, তো কইরা দেখান। এখন এই জায়গা থেকে পাকিস্তান কিন্তু একটা অভিযান পরিচালনা করবে, আমি 100% শিওর, এবং গণমাধ্যমগুলো তাই বলছে, আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে যে এই মুহূর্তে প্রাথমিক ধাপে হামলা পাল্টা হামলার পর বড় ধরনের হামলার একটা প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। আর এটা হচ্ছে প্রতিশোধ ভিত্তিক আপনার কি বলা হয় যে হামলা হবে। এই অবস্থায় পাকিস্তানের হামলার যে তথ্যগুলো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর শহরে বিশেষ নিরাপত্তা নেওয়া হচ্ছে। শুধু শ্রীনগর না, আশেপাশের আরো কয়েকটা শহরে। কারণ হচ্ছে পাকিস্তানের বিপরীতে যখন ভারত হামলা চালিয়েছে আজাদ কাশ্মীরের বিভিন্ন শহর রাজধানীকে টার্গেট করছে, সো পাকিস্তান যখন হামলা চালাবে স্বাভাবিকভাবে জম্মু কাশ্মীরের রাজধানী সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই হামলা চলবে। তো এই জন্য সাময়িকভাবে আপনার এই বিমানবন্দরগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ভারত পাকিস্তানের মধ্যে আজকে 2 থেকে 500 ফ্লাইট বন্ধ হয়েছে। আপনার ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য শহরগুলোতেও কিন্তু বিমান এয়ারপোর্টগুলো এই মুহূর্তে বন্ধ, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো অনেক জায়গায় বন্ধ হয়েছে। ভারতের বৃহত্তম বাজেট এয়ারলাইন ইন্ডিগো তারা বলছে কাশ্মীর এবং উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে তারা ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তাদের মতে আকাশ সীমার পরিবর্তিত পরিস্থিতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো কোন কোন এলাকায় বিমানবন্দরগুলো কানেক্টেড? শ্রীনগর এবং লেহ কাশ্মীর অঞ্চলের পাশাপাশি পাঞ্জাবে অমৃতসর, চণ্ডীগড়, বিকানের ও ধর্মশালা উত্তরে। আর উদ্ভূত পরিস্থিতিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপরদিকে পাকিস্তানও কিন্তু আজকে বিভিন্ন শহরে, ইসলামাবাদ, পাঞ্জাব আরো বিভিন্ন জায়গায়, আজাদ কাশ্মীর সহ সকল জায়গায় আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ করেছে। ভারতীয় সেনাবাহিনী বলছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিম্বরগালি এলাকায় ইতিমধ্যেই কামানের গোলা নিক্ষেপ করেছিল পাকিস্তান। হামলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরেও। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী তারাও প্রস্তুতি নিচ্ছে। গণমাধ্যমগুলোতে এই তথ্যসূত্র আসছে। এখন এই যে একদিনে দেখেন রুপির দরপতন হয়ে গেছে, বিভিন্ন দিকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে, এই যুদ্ধে লাভ কার হবে? গতকাল প্রথম দফা ভারত পাকিস্তানের কিছু সংঘর্ষ হয়েছে, খুব বাড়াবাড়ি না, তবে আবার স্বাভাবিক যে প্রবণতা ছিল, অ্যাটলিস্ট আমরা যদি 2019 সালকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরি বালাকোটকে, সেই তুলনায় অনেক বেশি হয়েছে, এবং বিশেষ করে হতাহতের সংখ্যাটা অনেক বেশি। ফলে সামনে কি হতে যাচ্ছে, এবং এমন একটা প্রশ্ন এসে হাজির হয়েছে আমাদের সামনে যে এবার কি তাহলে পাকিস্তানের পালা, এবার পাকিস্তান আক্রমণ করবে? মানে এই প্রশ্ন করেই মনে হতে পারে যে পাকিস্তানকে আক্রমণ করেনি, উত্তর হচ্ছে করেছে। কিন্তু এই প্রশ্নটা আবার আসলো এই কারণে, কারণ পাকিস্তানের যে নিরাপত্তা কমিটির বৈঠক, যেটা পাকিস্তানের প্রধানমন্ত্রী চেয়ার করেন, তার ওখানে সব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অন্যান্য যারা ছিলেন, তারা মিলে ভারত যেটা করেছিল ঠিক একই রকম একটা কাজ করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীকে তারা দায়িত্ব দিয়েছে সুবিধাজনক সময়, তারা যেভাবে মনে করে, যখন উপযুক্ত মনে করে, যতটুকু হামলা করা প্রয়োজন মনে করে, ততটুকু হামলার এখতিয়ার বা দায়িত্ব ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। ফলে পাকিস্তান একটা পাল্টা হামলা করবে এরকম মনে হচ্ছে। তাহলে প্রশ্নটা হলো এই, প্রথম দিন যা ঘটলো তাতে পাকিস্তান কি নিজকে বিজয়ী বা সমান মনে করছে না? ইনফ্যাক্ট এই ধরনের হামলার ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জের জায়গা, যে কখন কোনো দেশ মনে করবে আমরা যথেষ্ট জবাব দিতে পেরেছি। এই যে লড়াই হচ্ছে গ্লোবালি আমরা যদি দেখি নীতিনৈতিকতার প্রশ্নে, যদিও যুদ্ধে নীতিনৈতিকতা আসলে কাজ করে না, এটা সক্ষমতা, শক্তি এগুলোর উপরে ডিপেন্ড করে। কিন্তু নীতিনৈতিকতার কথা যদি বলি, পাকিস্তানের কিছু লোকজন হামলা করেছে যার কোনো ক্রেডিবল প্রুফ ভারত দেয়নি, এবং পাকিস্তান চেয়েছিল তুমি আমাকে না দিলেও নিউট্রাল জাতিসংঘের মতো প্রতিষ্ঠানকে হ্যান্ড ওভার করো, কিছুই করেনি। সুতরাং পাকিস্তান আক্রান্ত হয়েছে, এবং যখন সে আক্রান্ত হচ্ছে, আক্রমণের জবাবে সে কিছু পদক্ষেপ নিয়েছে, কিছু প্রতিরোধ করার চেষ্টা করেছে।
ফলে পাকিস্তান সম্ভবত এটাকে পাল্টা হামলা হিসেবে আর কনসিডার করছে না, সে মনে করছে এটা জাস্ট বাধা দেওয়ার জন্য করেছে। প্রথম দিনের হামলার পর যা যা ঘটলো আমরা আসলে একটু যদি তলিয়ে দেখি, জিতলো কে, মানে আমরা মুখরক্ষার প্রশ্ন যদি বলি, কেউ যদি মনে বা মানে স্বাভাবিক যে হিসাব নিকাশ আছে, ভারত তাদের হিসাব মতে, তাদের বক্তব্য মতে 9টা স্থানে তারা হামলা করেছে, 9টা হামলা করেছে 6টা শহরে, মানে 9টা জায়গায়। এর মধ্যে 3টা ছিল পাকিস্তানের অংশের যে কাশ্মীর সেখানে, এবং 3টা ছিল স্থানগুলোর মধ্যে পাঞ্জাব, পাকিস্তান ভারত, মানে ভারত পাকিস্তানের ভেতরে গিয়ে হামলা করছে। হতাহতের সংখ্যা শেষ পর্যন্ত পাকিস্তানের দিক থেকে জানা যায় 26, এবং যুদ্ধে যেটা হয় সেটা হচ্ছে হতাহতের সংখ্যা এক পক্ষ কমিয়ে দেখানোর চেষ্টা করে, আরেক পক্ষ বাড়িয়ে দেখানোর চেষ্টা করে। যারা হত্যা করেছে ভারত এটাকে 70 বলছে, এবং তারা তাদের নিজের মাটিতে পাকিস্তানের হামলায় 15 জন বেসামরিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে বলছে। ভারত যেহেতু 15 বলছে এটা বেশি হবে, কিন্তু যে বাড়িয়ে বলা এটা আসলে এই যুদ্ধের ক্ষেত্রে আবার একটা নতুন বাস্তবতা তৈরি করছে, এবং খানিকটা ঝুঁকিও, এসকালেট করার ঝুঁকি। আসবো সেই জায়গায়। কিন্তু এই যে পাকিস্তান কেন মৃতের সংখ্যা কমাতে চাইবে, যদি 70 হয়ে থাকে বা মাঝামাঝি কিছু একটা হতে পারে, ধরে নিলাম এটা 50 হতে পারে, পাকিস্তান কমাচ্ছে, ভারত বাড়াচ্ছে, পাকিস্তান কমাচ্ছে কেন? এই হামলার পরে এই আলাপটা উঠে এসছে যে পাকিস্তানের এয়ার ডিফেন্স কি কাজ করছিল না, পাকিস্তানের মোটামুটি কেপেবল এয়ার ডিফেন্স সিস্টেম আছে চায়নার যেগুলো আছে, এবং তারা অন্য জায়গায় সেটা সফল হয়েছে, এই আলাপও তারা করতেই পারেন। যেহেতু আমি আসবো সেই জায়গায়, তাহলে যে স্কাল্প মিসাইল অ্যাটাক হলো, গাইডেড বম হলো, আসলো, লয়টারিং মুনিশন যেগুলো আসলে আমরা এভাবে বলি, কামিকাজে ড্রোন আসলো, এগুলো যে আসলো, এগুলো প্রত্যেকটা ইন্টারসেপ্ট না হোক, অনেক তো ভারত হামলা করেনি যে ওভারওয়েলড হয়ে গেছে, তারা যতটুকু করেছে সেগুলো কিছু বা কোনো একটাকে ধ্বংস করা হয়েছে, এই রিপোর্ট দেখা যায়নি। ফলে পাকিস্তানের প্রশ্নটা আসবে যে তুমি তোমার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে কিছুই ধ্বংস করতে পারেন, এবং সেগুলো তার লক্ষ্যে এসে আঘাত করার ফলে 70 জন মানুষ মারা গেছে বা 50 জন মানুষ মারা গেছে, এটা পাকিস্তানের এক ধরনের ব্যর্থতা। ফলে পাকিস্তান এটা কমাতে চাইবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা যদি ভারত যা করতে পেরেছে, পাকিস্তানের দিকে একটা ব্যর্থতা কেউ দেখতেও পারেনি, কিন্তু আমি ধারণা করি পাকিস্তান সম্ভবত মনে করেনি ভারত এই ধরনের ডেডলি অ্যাটাক করবে। সেই কারণেই তারা হয়তো এখানে এয়ার ডিফেন্স সিস্টেম রাখেনি। এটার কেপেবল এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ছিল, যেগুলো দিয়ে এগুলো ইন্টারসেপ্ট অনেকগুলোই, শতভাগ না হলে অনেকগুলোই করে ফেলা যেত। ফলে পাকিস্তান সম্ভবত ধারণা করেনি যে ভারত তুলনামূলকভাবে অনেক ব্যাপক হামলা করেছে, তা বলবো না, তুলনামূলকভাবে অনেক বেশি হামলা করেছে আগের স্ট্যান্ডার্ডগুলোর সাথে যদি মিলাই। কিন্তু বিনিময়ে পাকিস্তান যা অর্জন করেছে, আমরা যদি ওজন দিই পাকিস্তানের অর্জন, পাকিস্তান যেটা ক্লেম করছে এটা পুরোটা সঠিক কিনা সেটা আবারও ডিবেটের প্রশ্ন, কিন্তু এটা অনেকটা সঠিক, সেটাও সত্য। যেমন পাকিস্তান দাবি করছে তারা 5টা ফাইটার ডাউন করেছে, এর মধ্যে 3টা ডেসোর রাফাল, একটা SU-30, একটা MiG-29, এবং এই প্রত্যেকটা, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, এই প্রত্যেকটা ভারতের এয়ার স্পেসের মধ্যে হয়েছে, মানে এগুলো পাকিস্তানে ঢোকেনি। আমি আগে একদিন বলেছিলাম যেমন স্কাল্প মিসাইল রাফাল যখন এটা লঞ্চ করে, এটা 400 কিলোমিটারের মতো এটার রেঞ্জ, সুতরাং এটা ভারতের ভেতর থেকে উপরে আকাশ থেকে এই মিসাইল সে ডিপ্লয় করতে পারে, সেটাকে তার টার্গেটে হিট করবে, এটা খুব ইজিলি সম্ভব। সুতরাং তার পাকিস্তানের এয়ার স্পেসে ঢোকার দরকার নেই যদি তার ডিস্টেন্সটা 400 কিলোমিটারের মধ্যে হয়। এমনকি ভারতের যদি 100 কিলোমিটার ভেতর থেকেও সেই কাজটা করে, পাকিস্তান ক্রস করে আরও 300 কিলোমিটারের মতো তার যাওয়ার সক্ষমতা আছে। তো পাকিস্তানের 300 কিলোমিটার ভেতরে গিয়ে সেই মিসাইলটা, সেই ক্রুজ মিসাইলটা অ্যাটাক করতে পারে। তো ওদের এয়ার স্পেসে ছিল, এবং পাকিস্তান ওখানে ওদের এয়ার স্পেসে 5টা ফাইটার তারা ডাউন করতে পেরেছে, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, বিরাট অ্যাচিভমেন্ট। সুতরাং ভারত যা করেছে আমার কাছে পাকিস্তানের এই অর্জনটাকে কম বলে মনে হয় না, বিশেষ করে যেখানে রাফাল, আমি এই প্রথম মানে একটা রিয়াল যুদ্ধে, তাও ডগ ফাইটে না, সে আক্রমণ করতে গিয়ে গেল, এবং আমরা দেখেছি রাফালের এই ভরাডুবির আলাপে আর রাফালের শেয়ারের দাম কমে গেছে, এই পরিস্থিতি তৈরি হয়েছে হওয়ারই কথা। ডিসো তাদের যে কোম্পানি, তাদের তো যেটা হয়েছে এখন, এই ফাইটারটা প্রচুর হাইপ তৈরি হয়েছিল ইউরোপের, মানে আমরা ইউজুয়ালি যেটা হয় আর কি, রাশিয়া এবং আমেরিকাই দীর্ঘদিন ধরে তাদের মানে ফাইটারের টেকনোলজিতে এগিয়েছিল, পরস্পরের সাথে ফাইট করতো, কিন্তু ইউরোপ একটা পর্যায়ে কম্বাইন্ডলি একটা ফাইটার তৈরি করেছিল, আমরা অনেকে চিনি এটাকে ইউরো ফাইটার টাইফুন। ওটা খুবই কেপেবল এবং খুবই কম্পেয়ারেবল ছিল। তারপর ফ্রান্স যখন রাফাল তৈরি করলো, সেটা 4.5 জেনারেশন, 5th হয়নি স্বাভাবিকভাবে, এটা অতটা স্টেলদি না, তো খুবই হাইপ ছিল, এটা নিয়ে প্রচুর আলোচনা ছিল, অনেক অনেক কেপেবল ফাইটার। এখন রাফাল ডাউন করা গেছে, এটা তো পাকিস্তানের বিরাট ক্রেডিট। এবং শুধু সেটাই না, পাকিস্তান সেটা তার ফাইটার দিয়ে যদি তার এয়ার স্পেস থেকে করে থাকে, সেটাও একটা চাইনিজ ফাইটার, F-16ও হতে পারে, কিন্তু চাইনিজ হওয়ার সম্ভাবনা আছে, J-10 এইগুলো হতে পারে। আর যদি নাও হয়, এয়ার ডিফেন্স সিস্টেম যদি তার এরিয়া থেকে সে এটা অ্যাটাক করে থাকে, সেটাও লং রেঞ্জের যেগুলো, সেগুলো সব চাইনিজ।
সুতরাং চায়নার এটা একটা নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে যে চায়নার যে মিলিটারি হার্ডওয়্যার সেটার ক্যাপেবিলিটি, মানে এতদিন ধরে চায়না সম্পর্কে এই আলাপটা ছিল যে চায়নার মিলিটারি হার্ডওয়্যারের ক্যাপেবিলিটি খুব ভালো না, কিন্তু যদি সত্যিকার অর্থেই সেটা চাইনিজ ফাইটার দিয়ে যদি হয় অথবা যদি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে হয়, তার বিরুদ্ধে রাফাল বা SU-30 যথেষ্ট অ্যাডভান্স, যদিও SU-35 টাইপ বেরিয়েছে আরও অ্যাডভান্স ফাইটার, বা রাশিয়া তো এখন 5th জেনারেশন SU-57ও বানিয়েছে, কিন্তু এটাও খুবই ক্যাপেবল এবং সেটা যদি এভাবে অ্যাটাক করতে পারে। এবং এখানে একটা জিনিস যোগ করে রাখা দরকার, শুধু হার্ডওয়্যারের প্রশ্ন না, পাকিস্তান মিলিটারি ট্রেনিং তাদের এয়ার ডিফেন্সের হোক বা তাদের ফাইটার পাইলটদের হোক খুবই খুবই সক্ষমতার প্রমাণ তারা দিতে পেরেছেন, ফলে এটাও পাকিস্তানের জন্য বিজয়। এবং এই যে ভারত যা করলো তারা প্রতিরোধ করার জন্য করতে গিয়েও যা হয়েছে তাতেই তো শেষ হয়ে যেতে পারতো, বিপক্ষ মোটামুটি তাদের মুখ রক্ষা হয়েছে এটা ভেবে। এবং পাকিস্তানের দাবি যদি পুরো শতভাগ সঠিকও না হয়, আমাদের কাছে অন্তত 3টা ফাইটার প্লেন ক্র্যাশ করেছে ভারতের জম্মু কাশ্মীরে, এটা রয়টার্স, আমি গতকালই আপনাদেরকে এটা দেখিয়েছি, রয়টার্স জম্মু কাশ্মীর থেকে রিপোর্ট করেছে, এটা পাকিস্তানে কেউ তাদেরকে বলে দেয়নি। ফলে 3টা অন্তত অ্যাডভান্স ফাইটার, এটা সবগুলো রাফাল নাও হতে পারে, একটা রাফাল, একটা SU-30, একটা মিগ হতে পারে, কিন্তু খুবই অ্যাডভান্স ফাইটার, বিশেষ করে MiG-29 একটু ডেটেড হলেও SU-35 এবং রাফাল খুবই খুবই অ্যাডভান্সড ফাইটার্স। তো এটা তো যদি 3টাও হয়, আমরা 5টা বাদ দিই, 3টাও যদি হয়, পাকিস্তান তো এই রেজাল্ট নিয়ে ঘরে ফিরে গিয়ে আর ফার্দার এসকালেটরি জায়গায় না যাওয়ার চিন্তা করতে পারতো, কিন্তু পাকিস্তান যাচ্ছে বলে মনে হয়। আমি কারণ বলে মনে করছি মৃতের সংখ্যা, তার যে সংখ্যা পাকিস্তান বলছে 26-27 এরকম, এই সংখ্যাটাও কিন্তু কম না। এবং ভারত আবার পাল্টা ওই যে বলছে একটা ঝুঁকি তৈরি করে, ভারত যখন বলছে 70 জন মারা গেছে পাকিস্তানে, তখন এটা নিয়ে আসলে আলাপ তৈরি হবে, পাকিস্তানের সরকারের উপরে চাপ তৈরি হবে যে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, তুমি ক্রেডিবল কোনো পদক্ষেপ কেন নিচ্ছ না। ফলে আমি ধারণা করি ওই ব্যাপারটাই পাকিস্তান এবার করতে যাবে, সে তার দিক থেকে আরেকটা হামলা করবে। এখন এই ধরনের ঘটনার ক্ষেত্রে ঝুঁকি বা সমস্যা যেটা হয়, এই যে আমি বললাম ভারত যে হামলা করলো তাতে তাদেরকে যারা টার্গেট করলো, যে ক্ষয়ক্ষতি করলো, যে হত্যাকাণ্ড হলো, সেটার পাল্টায় পাকিস্তান ওদেরকে প্রতিরোধ করার জন্য ডিফেন্সিভ হিসাবে যা করেছে, আমার কাছে পাকিস্তানের এই অর্জনটাকে অনেক মনে হয়। কিন্তু সমস্যা হচ্ছে কোনো পক্ষ যদি সেটাকে যথেষ্ট মনে না করেন, এটা তো সাবজেক্টিভ ব্যাপার। এখন পাকিস্তান সম্ভবত মনে করছে না, সে কারণে তার মনে হয়েছে তাকেও কিছু অ্যাটাক করতে হবে, সে এবার সম্ভবত ক্ষয়ক্ষতিরই চেষ্টা করবে, মানে এটা শুধু স্ট্রাকচার না, মানুষেরও ক্ষয়ক্ষতি। পাকিস্তান কিন্তু এর সাথে একটু যোগ করে রাখি, তাদের দাবি মতেই কাশ্মীরের একটা ব্রিগেড কমান্ড সেন্টার তারা অ্যাটাক করেছে, তো তারা তো সামরিক স্থাপনাতেও টার্গেট করে অ্যাটাক করেছে, কিন্তু না, আরও অ্যাটাক করার কথা বলা হচ্ছে। এখন সমস্যা হলো পাকিস্তানের ওই অ্যাটাকের পর ভারত যদি মনে করে তাদের প্রথম দিনে তারা পাকিস্তানকে দিয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে প্লাস এই অ্যাটাকের পর যা যা হয়েছে সব কিছু মিলে সে যা করেছে সেটা, এই দুইটাকে ব্যালেন্স করে, তাহলে ভারত হয়তো থামবে। কিন্তু যদি বাই এনি চান্স ভারতের যে রুলিং এলিটরা আছে তাদের যদি মনে হয় যে না, এটা যথেষ্ট হয়নি, পাকিস্তানের এই হামলার মাধ্যমে এটা অনেক বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু ভারত আবার হামলা করতে পারে, সো আরেক রাউন্ড ওদিকে হতে পারে। সেটার পর আবার সেই একই কথা, পাকিস্তান যদি তার নিজের এই অ্যাটাকের পর ভারতের আগের অ্যাটাক আর এই অ্যাটাক যোগ করে নিজের সবকিছু মিলে যদি মনে করে এবার চুপ থাকা যায়, থাকবে, না হয় আবার পাল্টা হতে পারে। সো এরকম একটা সম্ভাবনা তৈরি হয়। কেউ কেউ বলেন এভাবে পাল্টাপাল্টি হতে হতে একটা ফুল স্কেল যুদ্ধে ঢুকে যাবে কিনা, আমি আসলে এটা মনে করি না। এরপরও ফুল স্কেল যুদ্ধে এটা ঢুকে যাবে না, অন্তত এখন যাবে না। ভারত পাকিস্তানের ফুল স্কেল একটা যুদ্ধে বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা আমি কয়েক বছর পরে দেখি। কেন সেটা হতে পারে আমি সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। এখন এটা কয়েক রাউন্ড হতে পারে, হওয়ার পর এটা থামবে, কারণ আসলে কেউ যুদ্ধ করার পরিস্থিতিতে নেই এবং পরস্পরের দিকে আসলে অনেক বেশি শত্রুতা আছে তা না। আমি আমার প্রথম ভিডিওতেই বলেছি দুই দেশের দুই শাসক পক্ষ, এদিকে বিজেপি, ওদিকে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী আছেন, তার চাইতে বড় কথা তাদের যে সেনাপ্রধান, তাদের তো সেনাপ্রধানকে আলাদাভাবে বলতে হয়। মানে আমরা মোদির কাউন্টার পার্ট হিসাবে আসলে শাহবাজ শরীফের চাইতে অনেক বেশি আমরা দেখি আসিম মুনিরকে, তাদের মিলিটারি চিফকে। সো তাদের যে মুখরক্ষা ধরনের ব্যাপার, তাদের যা যা অর্জন তা তো হয়েই যাবে। তাদের মধ্যে যে পরস্পর তীব্রতম শত্রুতা আছে সেটার জন্য যে তারা অনেক কিছু করবে সেটা না। তবে একটা ছোট আশঙ্কার জায়গা আছে বলবো, সেটা হলো বিশেষ করে ভারতের মিডিয়াতে প্রচণ্ড উস্কানি আছে পাকিস্তানের প্রত্যেকটা ঘটনার পর। তারা যদি তীব্রভাবে চাপ দিতে থাকে, এবং এই উস্কানিটা আসলে বিজেপির রাজনীতি, তাদের রাজনীতির ফলে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেটা চাপটা থাকবে এবং আমি আশা করি সবকিছুর পরও খুব বেশি বাড়াবাড়ি কিছু হবে। ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটা স্ট্যাটাস দিয়েছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে সবাইকে শূন্য সহনশীলতা দেখাতে হবে। এখন এই কথাটার একটা ইউনিক মেসেজ ছিল কাদের জন্য? বিশ্ব নেতাদের জন্য। ভারত বিশ্বকে একটা মেসেজ দিতে চাইছে, তারা যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে অপারেশন সিন্দুর, এটা বেসিক্যালি সন্ত্রাসীদের বিরুদ্ধে। কিন্তু দিন শেষে যখন ফুটেজগুলো আসলো, লাইভ জিনিসগুলো দৃশ্য দেখলো, সারা পৃথিবী দেখলো যে সাধারণ পাকিস্তানিদের বাড়ি ঘরে, মসজিদে এই হামলাগুলো হয়েছে। যদিও ভারত দাবি করছে এখানে বিভিন্ন সংগঠনের লস্করি তৈয়বা বা কি কি যে সংগঠন আছে তাদের অনুসারীরা প্র্যাকটিস করতো, এখানে অস্ত্রশস্ত্র রাখা হইতো, সেই কারণে সুনির্দিষ্টভাবে
তারা সুনির্দিষ্ট জায়গাতে আপনার এই হামলা চালিয়েছে। এই ঘটনার পর আমেরিকার অবস্থান কি? ট্রাম্প বলছে এই হামলাটা লজ্জাজনক। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে। পৃথিবীর আরো অনেক দেশ যখন কথা বলছে, তখন ইসরায়েল সবার আগে ভারতকে দেওয়া কমিটমেন্ট রক্ষা করছে। ইসরায়েল বলছে তারা ভারতের পাশে আছে, ভারত যেন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে ইসরায়েল সাপোর্ট করবে। তো পাকিস্তানের পক্ষে কে আছে? জি, ভালো সংবাদ হচ্ছে পাকিস্তানের জন্য যে পাকিস্তানে ভারতের এই সামরিক হামলাকে উস্কানিমূলক পদক্ষেপ এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে যে আক্রমণ পরিচালিত হচ্ছে এর নিন্দা জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে ভারতের এমন আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান। এটিকে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি বাড়ানোর কারণ হিসাবেও তারা বলছে যে আপনার পাকিস্তান ভারতের মধ্যে চলমান পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছে, আহ্বান জানাচ্ছে। তবে ভারতের যে হামলার ইস্যুটা এটাকে পজিটিভ নেয়নি তুরস্ক। তুরস্ক পাকিস্তানের পক্ষ থেকে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলার তদন্ত দাবি করার আহ্বানকে সমর্থন করেছেন। আঙ্কারা বলছে যে খুব শীঘ্রই আঞ্চলিক উত্তেজনা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, আর এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। এখন তুরস্কের যে সাপোর্টিং এর জায়গাটা, যেটা পাকিস্তান এই ঘটনার পরপরই বলছিল যে কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে এখানে পাকিস্তানের সংশ্লিষ্টতা নেই। ইভেন যে সংগঠনটির পক্ষ থেকে এটার দায়ভার স্বীকার করা হয়েছিল, তারা যখন পাল্টাবার দিল যে তাদের আইডি হ্যাক কইরা এখানে দায়ভার স্বীকার করার একটি স্ট্যাটাস শেয়ার করা হয়েছে, তখনও পাকিস্তান বলেছে যে চীন, রাশিয়া অথবা জাতিসংঘ অথবা অন্যান্য যে মিত্র দেশগুলো যারা ভারত এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক আছে তাদের মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত করা উচিত যে এই ঘটনা আসলে পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এবং পাকিস্তানেতে পূর্ণ সহযোগিতা করবে। কিন্তু এই ঘটনায় মোদীর সরকারের যে অবস্থান ছিল, অনেকেই বলছেন পরিকল্পিত, এমনকি এটা নিয়ে এখনো গবেষণা হচ্ছে, তথ্যপাত্র একটা করা হচ্ছে। তো এর মাঝখানে ভারতের এই অপারেশন সিন্দুর, যেটা গতকালকে মোদী পরিচালনা করেছেন তার সরকারের মাধ্যমে বা বাহিনীর মাধ্যমে, এটাকে সবাই উস্কানিমূলক এবং লজ্জাজনক বলেছেন। যদিও এরপর পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে। আর আমি যখন নিউজটি করছি তখন পাকিস্তানের জেনারেল পর্যায়ে একটা বৈঠক চলছে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে যাচ্ছে যে এই যে আজকে পাকিস্তানের উপর হামলা হলো, পাকিস্তান আসলে পাল্টা জবাব দেবে নাকি দেবে না। যদি দেয় সেটার পরিমাণ বা মাত্রা কতটুকু হবে, ভারত তাতে কি রিয়েকশন করবে, নানান অঙ্ক কিন্তু করছেন। তবে পাকিস্তানের জনগণ এই হামলার কড়া জবাব বা কড়া প্রতিশোধ তারা দেখতে চায়। এখন এই দেখাটা সাময়িক দেখা হবে। পাকিস্তান একটা হামলা চালাবে, ধরেন ভারতের 20-50-100 মারা যাবে, ভারত চুপ থাকবে না, তারা আবার চালাবে, আরো পাকিস্তানের 200-100 মারা যাবে। আর এই মারা যাওয়ার খেলায় এই সংখ্যা বাড়তেই থাকবে, কারণ যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না। ভারতের যেমন কূটনৈতিক সমর্থন আছে ইন্টারন্যাশনালি, পাকিস্তানেরও কিন্তু আছে। এই যুদ্ধ ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাবে। চীন আমেরিকার যুদ্ধের খেলার মাঠ হিসাবে অনেকে ভাবছে যেটা ব্যবহৃত হতে পারে প্রক্সি ওয়ারে। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।